হাই, হ্যালো, ওয়েলকাম স্টুডেন্ট। তো দুটো চ্যাপ্টার আমি অলরেডি শেষ করেছি। নেক্সট যে চ্যাপ্টারে আমরা ফোকাস করব সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 15, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। বায়োডাইভার্সিটি and its conservation. তো বায়োডাইভার্সিটি যাকে বাংলায় বলে জীব বৈচিত্র্য। এখন জীব আমরা কি সবাই জানি, পৃথিবীতে যত লিভিং অর্গানিজম আছে সবগুলোকে জীব বলা হয়, লাইফ বলা হয়। তার যে ডাইভার্সিটি, মানে যে কোনো একটা জায়গায় যদি আমি দেখি, আমি যদি কালিয়া চোখে লক্ষ্য করি, সেখানে আমি আম গাছ দেখতে পাবো, জাম গাছ দেখতে পাবো, বাঁশ গাছ দেখতে পাবো, শিরীষ গাছ দেখতে পাবো, নারকেল গাছ দেখতে পাবো, একাধিক রকমের গাছ দেখতে পাবো। এবার যদি আমি প্রাণীর দিকে তাকাই, সেখানে গরু, ছাগল, কুকুর, বিড়াল, একাধিক ধরনের প্রাণী দেখতে পাবো। মানুষও এক ধরনের প্রাণী। তো এই যে কোনো একটা বাস্তুতন্ত্রে বা যে কোনো জায়গায় যদি আমি লক্ষ্য করি, তাহলে এই যে একাধিক প্রজাতি একসাথে বাস করছে, একাধিক টাইপের প্রাণী, একাধিক টাইপের গাছ, ধরো আম গাছ, তার মধ্যেই যদি আমি প্রজাতি খুঁজি, একাধিক ধরনের আম গাছ দেখতে পাবো। কোনোটা হিমসাগর, কোনোটা গোলাপ ঘাস, কোনোটা ন্যাংড়া, এরকম ভেরিয়াস টাইপের শুধু আম গাছই দেখতে পাবো। তো এরকম শুধু আম গাছ নয়, জাম গাছ, শিরীষ গাছ, এই যে বিভিন্ন ধরনের প্রজাতিগুলো এক জায়গায় বাস করছে। তো কোনো একটা পার্টিকুলার জায়গায় যত টাইপের এই যে একাধিক উদ্ভিদ প্রাণীর প্রজাতি পাওয়া যায়, এই সমস্ত প্রজাতিগুলোকে একসাথে বলা হয় ওই জায়গার বায়োডাইভার্সিটি। বৈজ্ঞানিক ওয়াল্টার রোজেন, যাকে বলা হয় ডাব্লিউ রোজেন, 1985-এ এই বায়োডাইভার্সিটি শব্দটা প্রথম ব্যবহার করে। ন্যাশনাল রিসার্চ কাউন্সিলে বায়োডাইভার্সিটি শব্দটা প্রথম ব্যবহার করে। তো তাহলে আমরা যদি একটু পরিষ্কার করে সংজ্ঞা বলি বায়োডাইভার্সিটির, মানে জীব বৈচিত্র্যের সংজ্ঞা বলি, কোনো একটা পার্টিকুলার জায়গায়, সেটা স্থলভূমি হতে পারে, সেটা সমুদ্র হতে পারে, সেটা জলভূমি হতে পারে। তো যে কোনো একটা বাস্তুতন্ত্রে উপস্থিত যত প্রকারের প্রজাতি দেখা যায়, সেই সমস্ত প্রকারের প্রজাতিগুলোকে একসাথে ওই স্থানের বায়োডাইভার্সিটি বলা হয়। এবার বায়োডাইভার্সিটির কতগুলো টাইপস আছে, যেরকম ফার্স্ট হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত বৈচিত্র্য। কি? এটা হচ্ছে একদম ক্ষুদ্র একক বায়োডাইভার্সিটির। আমরা যদি যেটা বড় ব্রড স্পেকট্রামে আমি বললাম, যে ধরলাম কালিয়াচকে কত টাইপের গাছ আছে, আমরা তার একটা গণনা করলাম, যে বাঁশ গাছ এক প্রকারের নিলাম, জাম গাছ এক প্রকারের নিলাম, ধান গাছ এক প্রকারের নিলাম, এরকম করে কত প্রকারের গাছ পাচ্ছি আমি তার একটা সার্ভে করলাম, করে লিখলাম। তাহলে ওই স্থানের গাছের বায়োডাইভার্সিটি আমি জেনে যাব। তো আম গাছের জিন আর জাম গাছের জিন নিশ্চয়ই এক হবে না। আবার আম গাছের যে জিন, তার যে বিভিন্ন প্রকারভেদ হয়, মানে ন্যাংড়া আম গাছ, হিমসাগর আম গাছ, গোলাপ ঘাস আম গাছ, এরকম করে বিভিন্ন টাইপের যে আম গাছ হয়, তাদের জিনের মধ্যেও প্রকারভেদ আছে। জিনের প্রকারভেদ আছে বলেই না আলাদা ধরনের গাছ। কারণ যে কোনো জীবের বৈশিষ্ট্য বা ক্যারেক্টার ডিটারমাইন হয়, নির্দিষ্ট হয় তার জিন দ্বারা। জিন আলাদা হলে তার সঙ্গে তার বৈশিষ্ট্যও পরিবর্তন হবে। যদি দুজনের জিন সেম হয়, তাহলে দুজনাকে কিন্তু দেখতে এবং বৈশিষ্ট্য দুটোই কিন্তু একই হবে, কোনো ডিফারেন্স আসবে না। জিন আলাদা আছে বলেই দুজনের ক্যারেক্টার আলাদা হয়। তাহলে এরকমভাবে প্রজাতির মধ্যে যে ভিন্ন ভিন্ন টাইপের জিন পাওয়া যায়, এদের যে জিনের যে রূপভেদ, সেইটাকে অ্যাকচুয়ালি জিনগত বৈচিত্র্য বলা হয়। তাহলে খুব স্পষ্ট করে জিনগত বৈচিত্র্য যদি কী কোশ্চেন আসে, বলতে হবে কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের যে পরিবর্তন বা রূপভেদ লক্ষ্য করা যায়, তাকে জিনগত বৈচিত্র্য বলা হয়।
এর থেকে আর একটু বড় চোখে যদি দেখি আমি, মানে বড় একক জীব বৈচিত্র্যের সব থেকে স্মলেস্ট একক হচ্ছে জিনগত বৈচিত্র্য, এর থেকে একটু বড় একক হচ্ছে প্রজাতি বৈচিত্র্য। কি এই প্রজাতি বৈচিত্র্য? আমরা যদি জিন অ্যানালিসিস করি তো তার দেহ থেকে ডিএনএ নিতে হবে, ডিএনএ নিয়ে তার থেকে ক্রোমোজোম নিতে হবে, ক্রোমোজোমের ভেতরে জিন অবস্থিত সেইগুলো ডেসক্রাইব করতে হবে, তবে আমরা জিনগত বৈচিত্র্য পাবো। কিন্তু কোনো একটা অঞ্চলে কত টাইপের প্রজাতি পাওয়া যায় সেটা আমরা চোখে দেখেই বলতে পারবো। তো এরকম একটা কোনো জায়গায় কত রকমের প্রজাতি পাওয়া যাচ্ছে, কোনো একটা ছোট্ট জায়গায় কত রকমের প্রজাতি পাওয়া যাচ্ছে, সেইটা ওই জায়গার প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে প্রজাতিগত বৈচিত্র্য যদি কী কোশ্চেন আসে লিখতে হবে, কোনো অঞ্চলে উপস্থিত মোট জীবের সংখ্যাকে ওই স্থানের প্রজাতিগত বৈচিত্র্য বলা হয়। যত বেশি সংখ্যক প্রজাতি পাওয়া যাবে প্রজাতিগত বৈচিত্র্য ওই স্থানে তত বেশি হবে। এবারে জীব বৈচিত্র্যের সবথেকে বড় ইউনিট যেটা, বড় একক যেটা, সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, যাকে ইংরেজিতে ইকোলজিক্যাল ডাইভার্সিটি বলা হয়। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য যাকে বলা হয় ইকোলজিক্যাল ডাইভার্সিটি। কী এই জিনিস? আগেই বললাম, কোনো একটা সীমাবদ্ধ বা নির্দিষ্ট অঞ্চলের উপস্থিত টোটাল নাম্বার অফ স্পিস, যতগুলো জীব পাওয়া যায় তাকে ওই স্থানের প্রজাতিগত বৈচিত্র্য বলা হয়। এবার যদি আমি একটা বড় বৃহৎ অঞ্চলের নেই, একটা বড় বিস্তীর্ণ অঞ্চলের, মানে একটা বড় বাস্তুতন্ত্রের মধ্যে উপস্থিত টোটাল নাম্বার অফ স্পিসিস, যত রকমের উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়, যত রকমের জীব পাওয়া যায়, সেইটাকে যদি আমি কাউন্টিং করি তাহলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য আসবে। তাহলে একটি বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন টাইপের যে প্রজাতি বা জীব সত্তা যে পাওয়া যায়, সেইটাকে ওই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলা হয়। এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য 3 প্রকারের হয়। আমাদেরকে জানতে হবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য 3 প্রকারের হয়। একটা আলফা ডাইভার্সিটি, একটা বিটা ডাইভার্সিটি, আর একটা গামা ডাইভার্সিটি। আর আলফা ডাইভার্সিটি কি? যে কোনো একটি সম্প্রদায় বা কমিউনিটির মধ্যে প্রজাতির যে প্রাচুর্য, মানে কত প্রকারের প্রজাতি পাওয়া যায়, তাকে বলা হয় আলফা ডাইভার্সিটি। মানে কি? যেরকম বললাম যে একটা আম গাছ, কোনো স্থানের আম গাছের মধ্যে যে ডাইভার্সিটি, মানে কত রকমের আম গাছ পাওয়া যায়। ধরো আমি যদি কোনো স্থানের সুন্দরবন ফরেস্টের পিঁপড়ের ডাইভার্সিটি কিনব, তাহলে কোনো একটা স্থানের কত টাইপের পিঁপড়ে পাওয়া যায়। আমরা এখানে দেখি যে কালো খুব ছোট ছোট পিঁপড়ে হয়, লাল পিঁপড়ে হয়, গাছের গায়ে দেখি বড় বড় কাঠ পিঁপড়ে হয়, এরকম একাধিক পিঁপড়ে টাইপস দেখা যায়। তো কোনো একটা পার্টিকুলার নির্দিষ্ট অঞ্চলে যত টাইপের প্রজাতি পাওয়া যায় সেইটাকে বলা হয় আলফা ডাইভার্সিটি। তো কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যত টাইপের প্রজাতি পাওয়া যায় তাকে বলা হয় আলফা ডাইভার্সিটি। তাহলে বিটা ডাইভার্সিটি কি? যখন দুটো অঞ্চলের মধ্যে ডাইভার্সিটিকে কম্পেয়ার করা হবে তখন বলা হবে বিটা ডাইভার্সিটি। এখানে ধরলাম কোনো একটা স্থানের ডাইভার্সিটি, ধরো একটা পার্টিকুলার জায়গার, 1 নম্বর জায়গার টোটাল যে জীব বৈচিত্র্য পাওয়া গেল সেটাকে টোটাল আমরা গুণে বের করলাম যে S1 সংখ্যা আছে। আর 2 নম্বর একটা অন্য স্থানের ডাইভার্সিটি আমরা গুণে পেলাম, সেটা হচ্ছে S2। তো বিটা ডাইভার্সিটি হচ্ছে S1 এর সাথে S2 যোগ করে দিতে হবে, দিয়ে দুটো জায়গার মধ্যে যে কমন প্রজাতিগুলো যেগুলো থাকবে, ধরো এখানেও আম গাছ আছে, এখানেও আম গাছ আছে, সেই কমনগুলোকে কিন্তু বাদ দিতে হবে। এখানেও জাম গাছ আছে, এখানেও জাম গাছ আছে, তো এক জায়গার জাম গাছ কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তো এরকম দুটো অঞ্চলের মধ্যে কম্পেয়ার করে যখন বায়োডাইভার্সিটি ডিটারমাইন করা হয় তখন তাকে বিটা ডাইভার্সিটি বলে। আর যখন একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চল, একটা ধরো বায়োম, ট্রপিক্যাল রেইন ফরেস্ট, সাভানা গ্রাসল্যান্ড, এরকম বৃহৎ একটা ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র সেখানে উপস্থিত আছে, যখন 2-এর অধিক বাস্তুতন্ত্রগুলোর মধ্যে আমরা বায়োডাইভার্সিটি কম্পেয়ার করব তখন কিন্তু বলা হবে গামা ডাইভার্সিটি।
এটা একটা বড় জায়গার ডাইভার্সিটি। এখানে যেরকম S1 ধরো এক জায়গা ডাইভার্সিটি, আর একটা স্থানের ডাইভার্সিটি S2, আর একটা স্থানের প্রজাতিগত বৈচিত্র্য S3। এখানে এরকম S1 প্লাস S2 প্লাস S3, কিন্তু কমনগুলো বাদ দিতে হবে। ধরো এর আর এর মধ্যে সেম জিনিস আছে, তাকে C1 লিখলাম, এর আর এর মধ্যে C2 লিখলাম, এর আর এর মধ্যে C3 লিখলাম। এরকম সব কমনগুলোকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে যেটা বেরোবে সেটাকে বলা হবে গামা ডাইভার্সিটি। তাহলে সহজ ভাষায় আমরা বায়োডাইভার্সিটি মানে যেটা বুঝলাম যে কোনো স্থানের যত টাইপের গাছ বা প্রাণী পাওয়া যায় তাকে বায়োডাইভার্সিটি বলে। এবারে এই চ্যাপ্টারটা পড়ার গুরুত্ব কী আছে? গুরুত্ব আছে, পৃথিবীতে যত দিন যাচ্ছে তত কিন্তু বায়োডাইভার্সিটি কমে আসছে, জীবের সংখ্যা বা উদ্ভিদের সংখ্যা দিন দিন কমতে থাকছে। আমরা সবাই জানি যে এক সময় পৃথিবী খুব বায়োডাইভার্সিটি রিচ ছিল, মানে অনেক দামি দামি গাছ, অনেক ধরনের প্রাণী পাওয়া যেত, কিন্তু আজ আর সেগুলো পাওয়া যায় না। যেরকম ডাইনোসর আজ আর পাওয়া যায় না, ম্যামথ বলে এক ধরনের প্রাণী ছিল হাতির মতন, সেটা আর আজ আর পাওয়া যায় না, তার অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে। আমরা সবাই জানি ভালচার বা শকুন, যেগুলো মাঠে গরু টরু মরে পড়ে থাকলে খেতে আসতো, এখন আর একটাও সেটা দেখা যায় না। তো এরকমভাবে যত দিন যাচ্ছে তত কিন্তু বায়োডাইভার্সিটি কমে আসছে। তো ভবিষ্যতের পক্ষে কিন্তু সেটা খারাপ, কারণ প্রত্যেক জীবেরই বাস্তুতন্ত্রে একটা ভূমিকা আছে। যখনই সেই জীবটা অবলুপ্ত হয়ে যাবে তাহলে সেই বাস্তুতন্ত্র কিন্তু হ্যাম্পার হবে। তাহলে যদি প্রশ্ন করা হয় যে কেন বায়োডাইভার্সিটি কমে আসছে, বায়োডাইভার্সিটিটা দিন দিন কেন কমে যাচ্ছে, তাহলে যত টাইপের উদ্ভিদ প্রাণী পাওয়া যেত সেগুলো কেন পাওয়া যাচ্ছে না? তাহলে বায়োডাইভার্সিটি ধ্বংসের কারণ বা জীব বৈচিত্র্য কমে আসার কারণ হিসেবে বলা যায় যে এর প্রাকৃতিকগত কারণ আছে আর কিছু কৃত্রিম কারণ আছে, যেগুলো মানুষ সৃষ্টি কারণ। প্রাকৃতিক কারণ হচ্ছে ধরো দাবানল, ভূমিকম্প, বন্যা, এগুলোর ফলে প্রাণী বা উদ্ভিদ অসংখ্য মারা যায়, গিয়ে কোনো একটা জায়গার বাস্তুতন্ত্র চেঞ্জ হয়ে যাওয়ার ফলে সেখানে অনেক জীব বা প্রাণীর হত্যা হওয়ার ফলে বায়োডাইভার্সিটি কমে আসতে পারে। মানুষ সৃষ্টি কারণই বেশি দায়ী, যেরকম কি চোরা শিকারী, সুন্দরবনে বাঘ শিকার করার ফলে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা খুবই কমে এসছে। তো এক সময় গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার অবলুপ্ত হয়ে যেতে পারে। এরকমভাবে বায়োডাইভার্সিটি হ্রাস হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং, আমরা যে এত পরিমাণে কলকারখানা থেকে CO2 নিঃসৃত হচ্ছে, তার ফলে পরিবেশের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। তার ফলে কী হয়, মেরু প্রদেশের বরফগুলো গলে যাচ্ছে এবং সেখান থেকে সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের পৃথিবীতে মারাত্মক প্রভাব আছে, সেটাও কিন্তু জীব বৈচিত্র্য অবলুপ্তির কিন্তু একটা বড় ধরনের কারণ। বা যেগুলো দুর্লভ প্রাণী, যার সংখ্যা খুবই কম, তাকে নিয়ে যে চোরা ব্যবসা হয়, সেটাও কিন্তু চোরা শিকার করে এবং ব্যবসা করে, সেটাও কিন্তু বায়োডাইভার্সিটি কমার কিন্তু একটা কারণ। আমরা সবাই জানি রেড পান্ডা, যেটা আমাদের দার্জিলিংয়ে পাওয়া যায় বা সিকিমে পাওয়া যায়, সেটার সংখ্যা খুবই কম। WWF এর সিম্বলই হচ্ছে রেড পান্ডা, যেটা একটা ভালনারেবল অ্যানিম্যাল, মানে কয়েকটা সংখ্যায় রয়েছে, সেটা অবলুপ্ত হলেই পৃথিবী থেকে আর দেখা যাবে। তো এরকমভাবে জীব বৈচিত্র্য অবলুপ্তির কারণ বলে কয়েকটা পয়েন্ট আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, প্রাকৃতিক ও অপ্রাকৃতিক, যেটা তোমরা বই থেকে পেয়ে যাবে। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে বায়োডাইভার্সিটিকে সংরক্ষণের জন্য কতগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। ওয়ার্ল্ড থেকেও নেওয়া হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও নেওয়া হয়েছে, রাজ্য সরকার থেকেও নেওয়া হয়েছে। তো এই সমস্ত যে প্রক্রিয়াগুলো নেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে বা ইন্টারন্যাশনালি, সেগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। তাহলে বায়োডাইভার্সিটিগুলো রিজার্ভেশনের উদ্দেশ্যে যে সমস্ত ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে তাকে দুটো উদ্দেশ্যে, দুটো প্রক্রিয়ায় ভাগ করা যায়, একটা ইনসিডু কনজারভেশন আর একটা এক্সিডু কনজারভেশন। তাহলে একটা হচ্ছে
ইনসিটু কনজারভেশন আর একটা হচ্ছে এক্সিটু কনজারভেশন। কি জিনিস, খুব সহজ করে যদি আমি বলি, কোনো জীবকে সে যে স্থানে তার ন্যাচারালভাবে, সেখানে যেখানে তার জন্ম, যেখানে সে ন্যাচারালি বাস করে, ঠিক আছে, কোনো একটা প্রাণী ন্যাচারালি যেখানে সে বাস করে, আমরা সেই জায়গাটাকে যদি ঘিরে প্রোটেক্ট করি, মানে তাকে ওই স্থান থেকে সরিয়ে নিয়ে যাব না, তার নিজস্ব জায়গায় রেখেই আমরা ওই জায়গাটাকে প্রোটেক্ট করবো। যেরকম ধরলাম যে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে বাস করে, আমরা সবাই জানি। তো আমরা সুন্দরবনটাকে যদি আমরা পাহারা দিয়ে প্রোটেক্ট করি, কোনোভাবে যদি অবলুপ্তি না ঘটতে, সেটাকে বলে কিন্তু ইন সিটু কনজারভেশন, প্রাণী বা উদ্ভিদকে তার নিজস্ব স্থানে রেখে সংরক্ষণ। তাহলে এক্স সিটু রিজার্ভেশন কি, যদি কোনো প্রাণী বা উদ্ভিদ যেটা যেখানে বাস করে সেখানে না রেখে সেখান থেকে তুলে নিয়ে এসে আর্টিফিশিয়াল বা কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে সেখানে যদি তাকে বাঁচানোর চেষ্টা করা হয়, তাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ বা এক্স সিটু রিজার্ভেশন। কীরকম, বোটানিক্যাল গার্ডেন, আমরা সবাই জানি যে বোটানিক্যাল গার্ডেনে একাধিক এন্ডেঞ্জার্ড যে স্পিসিসগুলোর পরিমাণ খুবই পৃথিবীতে কমে এসছে, এরকম খুবই দুর্লভ কিছু গাছ দেখা যায় বোটানিক্যাল গার্ডেনে চাষ করে রেখে দেওয়া হয়েছে, যেগুলো পৃথিবীর হয়তো অন্য কোথাও পাওয়া যায় না। তো এটা আর্টিফিশিয়ালি একটা গার্ডেন তৈরি করা হয়েছে, করে সেখানে কিন্তু একে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এরকম করা হলে তাকে বলা হবে এক্স সিটু রিজার্ভেশন। বা যতগুলো জুলজিক্যাল পার্ক রয়েছে, আলিপুর চিড়িয়াখানা আছে জানি, এখানেও অনেক এন্ডেঞ্জার্ড স্পিসিস রয়েছে। তো এরকমভাবে আর্টিফিশিয়ালি ছোট জায়গা তৈরি করে সেখানে যদি পৃথিবীতে কমে যাওয়া প্রাণী বা উদ্ভিদগুলোকে সংরক্ষণ করা হয়, তখন তাকে এক্স সিটু রিজার্ভেশন বলা হয়। এরপরে যেটা সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক ও স্যাংচুয়ারির মধ্যে পার্থক্য কী আছে। ন্যাশনাল পার্ক ও স্যাংচুয়ারি মানে জাতীয় অরণ্য ও অভয়ারণ্য। তো এখানে প্রথমেই বলি, যেটা ন্যাশনাল পার্ক এবং স্যাংচুয়ারি, তাছাড়া আরও বিভিন্নভাবে এই যে অবলুপ্ত প্রায় প্রাণী বা উদ্ভিদের বাসস্থানগুলোকে সংরক্ষণ করা হয়েছে, যেরকম গেম রিজার্ভ আছে, যেরকম হটস্পট আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, এগুলো আস্তে আস্তে জানবো। তো ন্যাশনাল পার্ক এবং স্যাংচুয়ারি বা যাবতীয় এই ধরনের যে সমস্ত রিজার্ভেশনের ওয়ে, সেগুলো কিন্তু সবই ইনসিটু রিজার্ভেশন, মানে এখানে যে জায়গায় ওই প্রাণীগুলো বসবাস করছে বা ডাইভার্সিটি আছে, সেই জায়গাটাকে সংরক্ষণ করে এই প্রাণীগুলোকে বাঁচানো হচ্ছে এর উদ্দেশ্য। ঠিক আছে, তো এগুলো সবই কিন্তু ইনসিটু রিজার্ভেশন। তাহলে ন্যাশনাল পার্ক কি? ন্যাশনাল পার্ক বা জাতীয় অরণ্য হচ্ছে একটা বড় জায়গা এবং যেখানে এই অবলুপ্ত প্রায় বা এন্ডেঞ্জার্ড স্পিসিসের সংখ্যা যথেষ্ট বেশি, মানে সেখানে অবলুপ্ত প্রায় প্রাণী বা উদ্ভিদ যথেষ্ট পরিমাণে বসবাস করে, যেগুলো হয়তো পৃথিবীর অন্য অন্য জায়গায় কমে এসছে কিন্তু ওই জায়গায় পাওয়া যাচ্ছে। তো এরকম জায়গাগুলোকে যখন কেন্দ্র সরকারের আইন কর্তৃক সংরক্ষিত করা হয়, মানে সেখানে অবাধে বিচরণ বা মানুষের প্রবেশ বা শিকার, এই ধরনের জিনিসগুলো রেস্ট্রিক্টেড করা হয়, প্রোটেক্টেড করা হয় এইগুলো জিনিস থেকে, তখন সেটাকে বলে ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কের মূল বিষয় হচ্ছে এখানে কিন্তু বড় জায়গা হতে হবে এবং সেটা কেন্দ্র সরকার কর্তৃক প্রোটেক্টেড, কেন্দ্র সরকার এর সংরক্ষণের দায়িত্বে। উল্টো দিকে স্যাংচুয়ারি বা অভয়ারণ্য যদি হয়, সেটা তুলনামূলক ছোট হবে এবং সেখানে অল্প হলেও অবলুপ্ত প্রায় প্রাণী বা উদ্ভিদ বসবাস করবে। সেখানে যে কোনো একটা প্রাণী একটা উদ্ভিদ অবলুপ্ত প্রায় গোষ্ঠীর হলেও সেই জায়গাটা যখন রাজ্য সরকার কর্তৃক প্রোটেক্টেড হয়, তখন তাকে স্যাংচুয়ারি বা অভয়ারণ্য বলা হয়। তাহলে অভয়ারণ্যের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই সংরক্ষিত জায়গাটা রাজ্য সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, স্টেট গভর্নমেন্ট কর্তৃক নিয়ন্ত্রিত। ন্যাশনাল পার্কের মধ্যে যেটা বলার সেটা হচ্ছে প্রথম যে ন্যাশনাল পার্ক, যেটা জিম করবেট ব্রিটিশ আমলে প্রথম ডেসক্রাইব করেছিল, সেটাকে বলা হচ্ছে করবেট ন্যাশনাল পার্ক। সেটা হচ্ছে করবেট ন্যাশনাল পার্ক, বর্তমানে উত্তরাখণ্ডে, তখন ছিল উত্তরপ্রদেশ, এখন উত্তরাখণ্ডে আছে করবেট ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে প্রথম
প্রচলিত ন্যাশনাল পার্ক। তাছাড়াও ইম্পর্টেন্ট কিছু ন্যাশনাল পার্ক আছে। প্রথমেই আমাদের জানতে হবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে কী কী ন্যাশনাল পার্ক আছে। পশ্চিমবঙ্গে 3টে ন্যাশনাল পার্ক আছে। একটা হচ্ছে সুন্দরবন, দ্বিতীয় হচ্ছে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক, যেটা দার্জিলিংয়ে আছে, সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। আর হচ্ছে নাওরা ভ্যালি ন্যাশনাল পার্ক, যেটাও দার্জিলিংয়ের কাছাকাছি উপস্থিত। তাহলে এই 3টে ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে উপস্থিত। অভয়ারণ্য অজস্র। পশ্চিমবঙ্গে অভয়ারণ্যের মধ্যেও অনেকগুলো আছে, যেরকম গরুমারা অভয়ারণ্য খুব বিখ্যাত, আমরা আগে জানি। তাছাড়া চাপড়ামারি অভয়ারণ্য আছে, যেটা জলপাইগুড়িতে অবস্থিত পশ্চিমবঙ্গের। তাছাড়াও বেথুয়া ডহরি অভয়ারণ্য, এরকম ধরনের অনেক অভয়ারণ্য আছে। পশ্চিমবঙ্গের জলদাপাড়া অভয়ারণ্য আছে। তো কয়েকটা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক মানে জাতীয় অরণ্য যেগুলো ভারতবর্ষে উপস্থিত, এইগুলোর নাম জেনে রাখতে হবে। যেরকম উড়িষ্যায় আছে শিমলিপাল, কর্ণাটকে আছে বন্দিপুর, মধ্যপ্রদেশে আছে কানহা ন্যাশনাল পার্ক, যেখানে সবথেকে বেশি বাঘ পাওয়া যায়। পশ্চিমবঙ্গে বললামই সুন্দরবন। যেরকম গুজরাটের গির, ভারতবর্ষের একমাত্র ন্যাশনাল পার্ক যেখানে সিংহ পাওয়া যায়, গুজরাটের গির। অসমের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, প্রচুর ধরনের পাখি পাওয়া যায়।